সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের আজকের পর্ব। প্রিয় দর্শক, আপনারা জানেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের পর থেকে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। এ উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা তাদের দলীয় প্রার্থীর পক্ষে প্রচারণা শুরু করেছেন। এই প্রচারণা শুরু করেছেন স্বতন্ত্র প্রার্থীরাও। বড় বড় রাজনৈতিক দলগুলো এই নির্বাচনী প্রচারণা উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন জনসমাবেশে অংশ নিচ্ছেন। একই সাথে আমরা দেখেছি বিএনপির পক্ষ থেকে বিএনপি চেয়ারম্যান তার নতুন পরিকল্পনা নিয়ে বিভিন্ন মহলের সাথে মত বিনিময় করছেন। সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি তরুণ সমাজের সাথে তিনি তার ফ্যামিলি কার্ড নিয়ে কথা বলেছেন। তারেক রহমান তার যে পরিকল্পনাগুলো বাস্তবায়নের জন্য মাঠে নেমেছেন, তার জন্য তাকে অবশ্যই রাষ্ট্র ক্ষমতায় যেতে হবে এবং রাষ্ট্র ক্ষমতায় গেলে তিনি যেভাবে পরিকল্পনা করেছেন সেভাবে হয়তো এদেশকে একটি আধুনিক রাষ্ট্রে পরিণত করবেন। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, তিনি যে সমস্ত পরিকল্পনার কথা বলছেন সেটির কি বর্তমান বাংলাদেশে কোনো উপযোগিতা রয়েছে? এই দেশটি যদি উন্নয়নের পথে সত্যিকার অর্থে একটি চলমান রাষ্ট্র হতো, তাহলে তিনি তার যে ভিন্ন মাত্রিক পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছেন সেই পরিকল্পনা দিয়ে হয়তো এই দেশটিকে একটি নতুন পর্যায়ে নিয়ে যেতে পারতেন। এখন যেহেতু দেশের যে স্বাভাবিক চাহিদাগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে অনেক ঘাটতি রয়েছে এবং দেশের চলমান যে ব্যবস্থাপনা সেটির যেহেতু জায়গায় জায়গায় ক্ষত সৃষ্টি হয়েছে, এখন কি সেই ক্ষতগুলো মেরামতের চেয়ে এটিকে নতুন পর্যায়ে নিয়ে যাওয়াটা অধিক গুরুত্ব বহন করে? আমরা মনে করি এই দেশের এমন কিছু অসঙ্গতি রয়েছে যা একটি সাধারণ রাষ্ট্রে থাকার কথা নয়। আমরা দেখেছি এদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে এক ধরনের বিভাজন রয়েছে এবং জন ঐক্যের যে ব্যাপারটা রয়েছে, পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের যে ঐক্যের ব্যাপারটি রয়েছে, সেখানে কিন্তু এ নিয়ে একটি মারাত্মক ফাটল রয়েছে। আমরা যদি জাতিগতভাবে সামনে এগিয়ে যেতে চাই তাহলে এই ফাটল কিন্তু মেরামত করা দরকার। আমরা দেখেছি একটি স্বাভাবিক রাষ্ট্রে কেউ দুর্নীতি করলে তাকে যেভাবে বিচারের মুখোমুখি করা হয়, সেই বিষয়টিকে সামাজিকভাবে যেখানে ঘৃণা করা হয়, বাংলাদেশ কিন্তু সেই পর্যায় থেকে অনেক পেছনে চলে গিয়েছে। এখানে দুর্নীতি একটি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। আমরা দেখেছি আমাদের জনমানসে এমন একটি ধারণা তৈরি হয়েছে, যিনি চাকরি ক্ষেত্রে যত দুর্নীতি করতে পারেন তার এদেশে মানবিক মর্যাদা এবং সামাজিক মর্যাদা ততটাই বেশি। এই পরিস্থিতিতে আমরা যদি দেশকে দুর্নীতিমুক্ত করতে না পারি তাহলে এই দেশকে বিশেষ কোনো পরিকল্পনার আওতায় নিয়ে গিয়ে তাকে সেই পর্যায়ে উন্নীত করা যাবে, এটি কিন্তু মোটেই বাস্তবসম্মত নয়। আমরা দেখেছি এদেশে সুশাসনের যথেষ্ট ঘাটতি রয়েছে এবং এই সুশাসনের ঘাটতির ফলে দেশে বিভিন্ন সেক্টরে ব্যাপক চাঁদাবাজি রয়েছে, এক ধরনের দখলদারিত্ব রয়েছে এবং আইনের শাসন বলতে যা বোঝায় এদেশে কিন্তু তার মারাত্মক ঘাটতি রয়েছে। তাই এদেশে যদি আমরা স্বাভাবিক আইনের শাসন প্রতিষ্ঠা করতে না পারি তাহলে উন্নত কোনো রাষ্ট্রের মতো যে কোনো পরিকল্পনায় আমরা এখানে বাস্তবায়ন করতে চাই না কেন, তা কিন্তু শেষ পর্যন্ত আমাদের পণ্ডশ্রমে পরিণত হবে। আমরা দেখেছি আমাদের যে বাজার ব্যবস্থা সেখানে নানান ধরনের অসঙ্গতি রয়েছে। আমাদের বিভিন্ন খাদ্যে যে পরিমাণ ভেজাল দেয়া হয়, এই পরিমাণ ভেজাল অন্য কোনো রাষ্ট্রে রয়েছে কিনা আমরা জানি না। আমরা যেটুকু মনে করি সেটুকু হচ্ছে এটি একেবারেই অসম্ভব, কারণ একটি রাষ্ট্রে কোনোভাবেই খাদ্যদ্রব্য সহ অন্যান্য পণ্যে এই ধরনের ভেজাল থাকতেই পারে না। যদি এই ধরনের ভেজাল থাকে তাহলে একটি রাষ্ট্র কোনোভাবেই সুষ্ঠুভাবে ফাংশন করতে পারে না। আমাদের দেশটি হয়তো সুষ্ঠুভাবে ফাংশন করছে না এবং এর প্রতিটি সেক্টরে যে ধরনের ভেজাল রয়েছে, তারপরে এই দেশকে একটি রাষ্ট্র বলা যায় কিনা সেটিও কিন্তু আমরা প্রশ্ন করতে পারি। আমরা যদি ঘরবাড়ির নির্মাণ সামগ্রীতে যাই সেখানে ভেজাল পাবো, আমরা যদি খাদ্য পণ্যের কথা বলি তাহলে সেখানে ভেজাল পাবো, আমরা যদি তৈজসপত্রের কথা বলি তাহলে সেখানে ভেজাল পাবো, আমরা যদি আমাদের প্রাত্যহিক জীবনে ব্যবহার্য যে
পণ্যগুলি রয়েছে সেদিকে তাকাই, সেখানেও আমরা ভেজাল পাবো। আমরা যদি আমাদের পোশাকের দিকে তাকাই তাহলে সেখানেও কিন্তু আমরা ভেজালের ছড়াছড়ি দেখতে পারবো। এই ধরনের ভেজাল প্রতিরোধে কার্যকর কোনো ব্যবস্থা নিয়ে আমরা নতুন যে কোনো পরিকল্পনা এদেশে বাস্তবায়ন করার চেষ্টা করি না কেন, তা কিন্তু কোনোভাবেই সফলতার মুখ দেখবে না। আমাদের পণ্য মূল্যের যে বিষয়টি রয়েছে সেটি কিন্তু একেবারেই লাগাম ছাড়া। আমাদের এই দেশে যেভাবে পণ্য মূল্য ওঠানামা করে, সাম্প্রতিক সময়ে দেশে গ্যাসের বিষয়টি নিয়ে যে ধরনের ঘটনা ঘটছে তা থেকে মনেই হচ্ছে না যে এটি একটি রাষ্ট্র এবং এদেশে একটি সরকার রয়েছে। এই ধরনের অক্ষমতা নিয়ে যখন একটি রাষ্ট্রে কোনো সরকার ফাংশন করে, সেই সরকার সেই রাষ্ট্রের স্বাভাবিক চাহিদাই তো পূরণ করতে পারে না, তাকে উন্নততর পর্যায়ে কিভাবে নিয়ে যাবে? সব মিলিয়ে এ পর্যন্ত বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কাছ থেকে আমরা যে সমস্ত বক্তব্য পেয়েছি এবং তার যে সমস্ত পরিকল্পনার কথা শুনেছি তা কিন্তু আমাদের বাস্তব জীবনের সমস্যা এবং সংকটগুলোর সাথে মোটেই সামঞ্জস্যপূর্ণ নয়। তিনি যে পরিকল্পনার কথা বলছেন এটি সেই রাষ্ট্রে বাস্তবায়ন করা সম্ভব যে রাষ্ট্র মোটামুটি স্বাভাবিকভাবে ফাংশন করছে, কিন্তু আমাদের এই রাষ্ট্র তো স্বাভাবিকভাবে ফাংশন করছে না। একদিকে পার্শ্ববর্তী বৃহৎ রাষ্ট্রের আধিপত্যবাদ এবং অপরদিকে দেশের ভেতরে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী এবং দুর্নীতিবাজ আমলা বিচারক সবাই মিলে দেশটিকে যে খাদের মধ্যে নিয়ে গেছে। এখন যদি এই দেশটিকে সেই খাদ থেকে উদ্ধার করা না যায় তাহলে কিন্তু দেশটি কোনো মতেই স্বাভাবিকভাবে ফাংশন করতে পারবে না। তাই তারেক রহমানের উদ্দেশ্যে আমরা বলবো যে আগে আপনি দেশের যে মৌলিক সমস্যাগুলো রয়েছে, যেগুলো এখন দেশকে অনেকটা বিরাষ্ট্রীকরণের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, সেটা থেকে আগে দেশকে রক্ষা করতে হবে। এক্ষেত্রে আমরা বলতে পারি জামাত ইসলামীর আমির তিনি বিভিন্ন জনসভায় যে কথাগুলো বলেছেন সেগুলো হচ্ছে আমাদের দেশের আঙ্গিকে একেবারেই বাস্তব সমস্যা। প্রিয় দর্শক, আসুন এই বিষয়টি নিয়ে কথা বলার আগে জামাতের আমির দেশের বিভিন্ন জায়গায় যেসব জনসভা করছেন এবং সেসব জনসভায় তিনি যে বক্তব্যগুলো রাখছেন তার থেকে কিছু অংশ আমরা শুনে আসি। আপনার ভোট কেউ যদি ডাকাতি করে নিতে আসে তাহলে কি করবেন? কি করবেন? রুখে দিতে হবে। যুবকরা, কাজ শেষ হয়নি, কেবল শুরু হয়েছে। এই দেশ থেকে বৈষম্য, অবিচার, দুর্নীতি, চাঁদাবাজি, দখলদারি, স্বৈরতন্ত্র বিদায় নিয়ে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক আধিপত্যবাদ মুক্ত, দুর্নীতি মুক্ত, দুঃশাসন মুক্ত মানবিক বাংলাদেশ সৃষ্টি না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে। আমরা থামবো না, আমাদেরকে কেউ থামাতে পারবে না ইনশাআল্লাহ। আমরা ঘোষণা করেছি আল্লাহ আমাদেরকে কামিয়াবি দিলে, সফলতা দিলে আমরা কাউকে বাদ দিব না। আমরা সবাইকে বলবো আসেন মিলেমিশে আমরা বাংলাদেশ গড়ে তুলি। 3টা শর্ত শুধু মেনে নিতে হবে। নাম্বার 1, কোনো দুর্নীতি নিজে করবেন না এবং কোনো দুর্নীতিবাজকে বগলের নিচে আশ্রয় দেবেন না। নাম্বার 2, গরিব ধনী সকলের জন্য, নারী পুরুষ সকলের জন্য, সকল ধর্ম সকল বর্ণের মানুষের জন্য ন্যায় বিচার নিশ্চিত করা হবে এবং সেই বিচার হবে সকলের জন্য সমান। সেই বিচারে কেউ রাজনৈতিকবিদ হিসাবে হস্তক্ষেপ করতে পারবেন না। বিচার বিভাগ হবে সম্পূর্ণ স্বাধীন আর বিচার হবে ন্যায়ের ভিত্তিতে, কোনো বেইনসাফি বিচার আর বিকিকিনি হবে না। এইটা মেনে নিতে হবে। 3 নম্বর, 54 বছরের বস্তা পচা রাজনীতি যেটা দুঃশাসন আর দুর্নীতিতে দেশকে ডুবাইয়ে ফেলেছে, চাঁদাবাজদের রমরমা ব্যবসা আর জনগণের যান যাওয়ার উপক্রম, এই সব কিছু বদলাতে হলে, বৈষম্য বদলাতে হলে, অঞ্চলে অঞ্চলে বৈষম্য, ব্যক্তিতে ব্যক্তিতে বৈষম্য, পরিবারে পরিবারে বৈষম্য, গোষ্ঠীতে গোষ্ঠীতে বৈষম্য, দলে দলে বৈষম্য, সকল বৈষম্যের আমরা কবর রচনা করতে চাই। এই জন্য প্রয়োজন সংস্কারের সকল প্রস্তাব গণভোটে দেওয়া হয়েছে, সেই গণভোটে হা দিয়ে গণভোটকে পাশ করায় দেওয়া।
প্রিয় দর্শক, আপনারা দেখলেন বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান যথার্থভাবেই বলেছেন, আমাদের দেশের 3টি বিষয়ে দ্রুত সমাধান করতে হবে। তার একটি হচ্ছে দুর্নীতি, অপরটি হচ্ছে বিচার ব্যবস্থা এবং তৃতীয়টি হচ্ছে বৈষম্যমূলক পরিস্থিতি। তিনি যদি দ্রব্যমূল্যের বিষয়টি এখানে তুলে ধরতেন তাহলে তার বক্তব্যে কিন্তু এক ধরনের পূর্ণতা থাকত, কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে তিনি সেই বিষয়টি এখানে তুলে ধরেননি। তিনি হয়তো বলার চেষ্টা করেছেন, যদি এদেশ দুর্নীতিমুক্ত হয়, যদি এদেশে সুশাসন প্রতিষ্ঠিত হয়, তাহলে হয়তো দ্রব্যমূল্য আপনি একটি স্বাভাবিক অবস্থানে চলে আসবে। কিন্তু তারপরও তার কাছ থেকে আমরা চেয়েছিলাম এই বিষয়ে একটি সুস্পষ্ট বক্তব্য এবং দিক নির্দেশনা। তারা ক্ষমতায় আসলে কিভাবে এই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করবে এবং এই দ্রব্যমূল্য বৃদ্ধির সাথে যে কুচক্রী মহল সরাসরি জড়িত তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন। এই যে পণ্যমূল্যকে অস্থিতিশীল করে এবং ভেজাল পণ্য দিয়ে মানুষের পকেট কেটে দীর্ঘদিন ধরে এদেশে যে অপসংস্কৃতিটি গড়ে উঠেছে, এই জন্য তারা কি ধরনের বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করবেন। তিনি যদি এই বিষয়টি সম্পর্কে আমাদেরকে অবহিত করতেন তাহলে আমরা ধরে নিতাম একটি নির্বাচনকে সার্থকভাবে মোকাবেলা করার জন্য যে যে বিষয়গুলো অ্যাড্রেস করে জনগণের কাছাকাছি যাওয়া সম্ভব তিনি সবগুলো বিষয়কে টাচ করেছেন। তারপরও তিনি যেসব কথা বলেছেন সেটি কিন্তু সাধারণ মানুষের মনের কথা, তাদের দৈনন্দিন সমস্যার কথা। সাধারণ মানুষ প্রতিনিয়ত যে সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছে আমরা দেখেছি জামাতের আমির সেই বিষয়টিকেই সরাসরি টাচ করেছেন, যেটি তারেক রহমান করতে পারেননি। জামাতের আমির কিন্তু এমন কোনো অভিনব পরিকল্পনার কথা বলেননি যেটি দিয়ে বাংলাদেশকে একটি উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়া যাবে। তিনি সে কথাগুলি বলেছেন যেগুলো বাংলাদেশের সামনে এখন বার্নিং ইস্যু, যে সমস্যাগুলোর থেকে আমাদের বের হওয়াটা খুবই জরুরি। একই সাথে তিনি কিন্তু আমাদের যে আধিপত্যবাদের সমস্যাটি রয়েছে সেটিকেও অ্যাড্রেস করেছেন। কিন্তু আমরা তারেক রহমানের কাছ থেকে এই আধিপত্যবাদ সম্পর্কে কিন্তু সুস্পষ্ট কোনো বক্তব্য পাইনি। এমনকি তার যে বাচনভঙ্গি এবং দেহভঙ্গি সেখানেও কিন্তু আমরা এমন কোনো প্রবণতা দেখছি না যে পার্শ্ববর্তী রাষ্ট্রের আধিপত্যবাদকে তিনি আসলেই মন থেকে কোনো সমস্যা বলে মনে করেন। অথচ এটি কিন্তু আমাদের দেশের জন্য একটি বড় সমস্যা, যেটি জামাত ইসলামের আমির উল্লেখ করেছেন। এবং এই যে 2024 সালে যে জুলাই বিপ্লব, তার অন্যতম উৎস ছিল কিন্তু পার্শ্ববর্তী রাষ্ট্রের এই আধিপত্যবাদ, যে আধিপত্যবাদের কারণে এদেশে তাদের সমর্থিত একটি সরকার দেশ শাসন করে যাচ্ছিল। তরুণ প্রজন্ম সেই সরকারকে বিতাড়িত করার পর তারা কিন্তু সেই রাষ্ট্রে আশ্রয় নিয়েছে। এই বিষয় সম্পর্কে জামাত ইসলামীর কি মনোভাব বা তাদের কি অবস্থান সে ব্যাপারে কিন্তু সাধারণ মানুষের মোটামুটি হলেও একটি ধারণা রয়েছে। কিন্তু বিএনপির এক্ষেত্রে যে অবস্থান সেটিকে কিন্তু সাধারণ মানুষ নেতিবাচকভাবেই দেখছে এবং তারা ধারণা করছে সে সম্পর্কে তারেক রহমানের নীরবতা তাদের যে ধারণা সেটিকেই এস্টাবলিশ করছে। আমরা বিএনপির কাছ থেকে আমাদের যে চলমান ইস্যুগুলো আছে সেই ইস্যু সম্পর্কে কোনো বক্তব্য কিন্তু পাইনি। আমরা এই দিক থেকে বলতে পারি তারেক রহমান আমাদের দেশের চলমান ইস্যুগুলোর 16 আনাই টাচ করতে পারেননি। তিনি এই বিষয়গুলো নিয়ে আমাদের সামনে কোনো কথাই বলেননি। পক্ষান্তরে জামাতের আমির এই সংক্রান্ত 16 আনা না হলেও 12 আনা বিষয় নিয়ে কিন্তু কথা বলেছেন, তাদের 4 আনা বাকি রয়ে গেছে। আমরা জানি না ভবিষ্যতে বাংলাদেশের সাধারণ মানুষ এই বিষয়টিকে কতটা উপলব্ধি করে তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন এবং সে অনুযায়ী ব্যালট বক্সে সিল মারবেন।
যদি কোনোভাবে নির্বাচনী ফলাফলে কারচুপি না হয়, জনতার রায় উল্টে দেওয়া না হয়, তাহলে আমরা বিশ্বাস করি যারা আমাদেরকে আমাদের মৌলিক সমস্যা সম্পর্কে প্রতিশ্রুতি দিচ্ছেন এবং সে ব্যাপারে কথা বলছেন, আগামী নির্বাচনে তারাই বিজয়ী হবে। সুপ্রিয় দর্শক, আজকের মতো আমরা এখানেই শেষ করছি। আপনাদের সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।